ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে ইংরেজিতে আমাদের যে দুটো কবিতা পড়তে হয় তার মধ্যে প্রথম কবিতা হচ্ছে আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি। মানে কি? আমাদের ক্যাসুয়ারিনা গাছ। এই ক্যাসুয়ারিনা ট্রি জিনিসটা কি, আমরা আগে গাছটাকে চিনবো, তারপর কবিতা সম্পর্কে কি বলবো না বলবো বা কবি সম্পর্কে কি জানবো সেগুলো আমরা পরে আলোচনা করব। এই ক্যাসুয়ারিনা ট্রি মানে হচ্ছে এক ধরনের ঝাউ গাছ বলতে পারো। তো ঝাউ গাছ তোমরা দেখেছো? এই নর্মালি কিন্তু আমাদের ভারতবর্ষে যে ঝাউ গাছগুলো পাওয়া যায় এই ক্যাসুয়ারিনা ট্রি তার মতো দেখতে, কিন্তু একটু আলাদা। এটা মূলত পাওয়া যায় অস্ট্রেলিয়াতে, আর অস্ট্রেলিয়াতে এই গাছগুলোকে বলা হয় অস্ট্রেলিয়ান পাইন। আর আমাদের ভারতেও এই টাইপের ঝাউ গাছ দেখতে পাওয়া যায়, ভারতের অনেক জায়গায় থাকে। আচ্ছা, তোমাদের মধ্যে দীঘা কজন ঘুরতে এসছো? দীঘা মানে আমার বাড়ি যেখানে, আমার বাড়ির কাছে দীঘা একটা বিচ টাউন, ট্যুরিস্ট একটা স্পট, সদ্য জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তোমরা জানো। তো তোমাদের মধ্যে দীঘা কেউ ঘুরতে এসেছো? দীঘাতে সমুদ্র সাইডে কিন্তু ঝাউ গাছ সারি সারিভাবে রয়েছে, মানে সারিবদ্ধ ঝাউ গাছ যদি দেখতে চাও তো দীঘা আসতে পারো। দীঘার সি বিচটাও ঘোরা হয়ে যাবে আর সঙ্গে ঝাউ গাছগুলোও দেখা হয়ে যাবে, মানে রথ দেখা আর কলা বেচা দুটো একসাথে হয়ে যাবে। তা আমার আমন্ত্রণ রইল, আসতে পারো। তো যাই হোক, আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি, আমাদের ক্যাসুয়ারিনা গাছ। তো এই কবিতা লিখছেন কে? তরু দত্ত, মানে যার পুরো নাম হচ্ছে তরুলতা দত্ত। তো আমরা কবিতা শুরু করার আগে এই তরু দত্ত সম্পর্কে জেনে নেব। মানে মহিলা কবি, একজন আদ্যপান্ত ভারতীয় একজন মহিলা, ভারতে জন্ম ভারতে মৃত্যু। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো? এই তরু দত্ত কিন্তু বেশি দিন বাঁচেননি, মাত্র 21 বছর বয়সে মারা গেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1856 সালে আর 1877 সালে মারা যান। তাহলে 1856 থেকে 1877, মানে মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। তোমরা বলবে স্যার সুকান্ত ভট্টাচার্যও মাত্র 21 বছর বয়সে মারা গেছিলেন। আরে ইনারাই তো, এজন্যই তো ইনারা জনপ্রিয়, তাই না? তো এই তরু দত্ত খুব বিখ্যাত একজন মহিলা কবি, বাবা মার কনিষ্ঠা সন্তান ছিলেন, এর উপরে একজন দাদা ছিলেন এবং যে দিদি ছিলেন। আর সবচেয়ে মজার বিষয়, 3 ভাই বোন, 3 জনেই কিন্তু অল্প বয়সে মারা যায়। তো যার জন্য তরু দত্ত এই কবিতায় যেমন ক্যাসুয়ারিনা গাছের কথা বলেছেন, তেমনি তার যে 2জন দাদা বা দিদি মারা গেছে ওদের কথাও স্মৃতিচারণা করেছেন এই কবিতায়। এই কবিতাকে আমরা বলতে পারি একটা স্মৃতিমেদুর গীতি কবিতা। মানে তিনি পুরনো দিনের কথা মনে করতে গিয়ে গীতি কবিতার আকারে, লিরিক্সের আকারে এই কবিতাটা লিখেছেন। তাহলে আমাদের ক্যাসুয়ারিনা গাছ, আমার ক্যাসুয়ারিনা ট্রি, এই কবিতা লিখছেন একটা গীতি কবিতার স্টাইলে। তরু দত্তের যে বাড়ি ছিল সে বাড়ির সামনে একটা উঁচু ঝাউ গাছ, উঁচু একটা ক্যাসুয়ারিনা ট্রি, ক্যাসুয়ারিনা গাছ ছিল। তো সেই গাছের সঙ্গে তার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই জীবনের একটা নির্দিষ্ট সময়ে এসে তার ওই স্মৃতিচারণা করতে গিয়ে ওই গাছের কথা মনে পড়েছে এবং তার মনে হয়েছে যে এই গাছটাকে নিয়ে একটা কবিতা লিখে একটা অমর একটা যদি কবিতা রচনা করে দেওয়া যায় তাহলে এই গাছটাকে আমি অমর করে দিয়ে যেতে পারবো। তাই আমরা সময় নষ্ট না করে লাইন বাই লাইন এক্সপ্লেন করব, ওয়ার্ডগুলোর ওয়ার্ড নোট জেনে নেব, গুরুত্বপূর্ণ কোন কোন জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা পয়েন্ট আউট করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। Like a huge python winding round and around the rugged trunk indented deep with scars. Like a huge python, পাইথন বুঝো তোমরা? পাইথন বলতে অজগর সাপ। অজগর সাপ তোমরা অনেকে দেখেছো। কোথায় দেখেছো? চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানায় যারা গেছো তারা কিন্তু অজগর সাপ দেখে এসেছো। তো লাইক এ হিউজ পাইথন মানে একটা বিশাল বড় অজগর সাপের মতো। ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, ওয়াইন্ডিং মানে গোল গোল করে ঘুরে আছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে চারদিকে ঘিরে আছে। দ্য রাগড ট্রাঙ্ক, এই রাগড মানে হচ্ছে অমসৃণ, ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের যে প্রধান কাণ্ড যাকে আমরা গুঁড়ি বলি। তো সেই ঝাউ গাছের যার বিবরণ দেওয়া হচ্ছে, সেই গাছের কাণ্ডকে গোলাকারে জড়িয়ে আছে। ইনডেন্টেড মানে দাঁত বসিয়ে দিয়েছে। মানে আমার ছোটো বাচ্চা তোমাদের কখনো হাতে বা পায়ে কামড়েছে? দেখবে ছোটো বাচ্চা যখন কামড়ায় তাদের দাঁতের দাগ বসে যায়। ঠিক একই রকম এখানেও সেই কাণ্ডের গায়ে ইনডেন্টেড মানে দন্তক্ষয়, মানে দাঁত বসে যাওয়ার মতো দাগ হয়ে গেছে, গভীর হয়ে গেছে, উইথ স্কার্স, এবং দাগ পড়ে গেছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, এবং এটা রয়েছে কত দূরে? একদম চূড়া পর্যন্ত। কোন চূড়া পর্যন্ত? এই ঝাউ গাছের চূড়া পর্যন্ত, যেমন নিয়ার দ্য স্টার্স নক্ষত্রের কাছাকাছি পর্যন্ত। মানে কি আসলে এখানে তরু দত্ত তার নিজের বাড়ির সামনে ঝাউ গাছটার কথা বলছেন। একটাই ঝাউ গাছ, সেটা অনেকটাই উঁচু, এতটা উঁচু যেন মনে হচ্ছে নক্ষত্রকে গিয়ে ছুঁয়ে নেবে আর কি, এতটা উঁচু। তো সেই গাছের একদম সামিট পর্যন্ত মানে একদম চূড়া বা শীর্ষ, একদম শিখর পর্যন্ত একটা ছোট্ট লতা জড়িয়ে আছে। মানে মূল যে প্রকাণ্ড ঝাউ গাছের যে গাছটা, কাণ্ডটা, তাকে জড়িয়ে রেখেছে একটা লতানো গাছ। সেই লতানো গাছ জড়িয়ে 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 একদম ঝাউ গাছের ডগা পর্যন্ত উঠে গেছে। তো এই জন্য বলছে লাইক এ হিউজ পাইথন, মানে অজগর সাপের মতো জড়িয়ে আছে। কে? ওই লতাটা। কাকে? এই ক্যাসুয়ারিনা ট্রি মানে ঝাউ গাছটাকে।
অজগর সাপের মতো জড়িয়ে রেখেছে, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোলাকারে চক্রাকারে জড়িয়ে জড়িয়ে রেখেছে। দ্য রাগড ট্রাঙ্ক, এই ঝাউ গাছের সেই অমসৃণ কাণ্ডটাকে ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, এবং গভীরভাবে তাতে দাঁত বসিয়ে দিয়েছে এবং দাগের সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে যদি ওই ঝাউ গাছটাকে জড়িয়ে রাখে সে লতাটা, ফলে একটা দাগ পড়বে কিন্তু, তাই না? তোমরা অনেকে যদি একটা টাইট আংটি যদি আঙুলে পরো না, দীর্ঘদিন পরে দেখবে সে আঙুলের ওই জায়গাটাতে একটা দাগ পড়ে গেছে, ওই আংটি কিন্তু দাগ বসিয়ে দেয়। ঠিক একই রকম ঝাউ গাছের গায়ে এই লতানো গাছটা একটা দাগ বসিয়ে দিয়েছিল, এবং সে দাগটা কত দূর, একদম গোড়া থেকে শুরু করে ডগা পর্যন্ত, আপ টু ইটস ভেরি সামিট, একদম চূড়া পর্যন্ত, শিখর পর্যন্ত, নিয়ার দ্য স্টার্স, যেন মনে হবে নক্ষত্র পর্যন্ত। এখান থেকে বোঝালে নক্ষত্র পর্যন্ত বলতে কি কবি বোঝাতে চাইছেন যে এই ঝাউ গাছটা যেন একদম পুরো নক্ষত্র পর্যন্ত উঁচু, প্রচণ্ড হাই, প্রচণ্ড উঁচু। এ ক্রিপার ক্লাইম্স, যেটা বলছিলাম, একটা লতা এইভাবে চড়ে যাচ্ছে এই গাছকে কেন্দ্র করে উপরের দিকে। ইন হুজ এমব্রেসেস বাউন্ড, এবং যার সেই আলিঙ্গনে আবদ্ধ, নো আদার ট্রি কুড লিভ, মানে এইভাবে যদি একটা লতানো গাছ শক্ত করে অন্য কোনো গাছকে জড়িয়ে রাখে না, তাহলে কিন্তু অন্য কোনো গাছ এরকম বাঁধনে বাঁচতে পারে না। তার কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে ওই গাছের মরে যাওয়ার কথা, মারা যাওয়ার কথা। কিন্তু আমাদের এই ঝাউ গাছটা অত্যন্ত শক্তিশালী, প্রকাণ্ড, দৈত্যাকার, যার জন্য সে কিন্তু বেশ স্টাইলের সঙ্গে সে কিন্তু ওই লতাটাকে মাফলারের মতো গলায় জড়িয়ে রেখেছে। সে কিন্তু মরছে না, বরং উঁচুতে সুউচ্চ মাথা উঁচু করে বিরাজমান, যদিও তার লতা তাকে জড়িয়ে রেখেছে একদম চূড়া বা ডগা পর্যন্ত। বাট গ্যালেন্টলি দ্য জায়ান্ট উইয়ার দ্য স্কার্ফ, কিন্তু আমাদের এই ঝাউ গাছটা, আমাদের এই ক্যাসুয়ারিনা গাছটা, এ কিন্তু মারা পড়েনি এই বাঁধনে আবদ্ধ হয়ে, বরং সে সাহসিকতার সাথে দৈত্যের মতো, গ্যালেন্টলি মানে সাহসিকতার সাথে, জায়ান্ট মানে দৈত্য, তাহলে সাহসিকতার সাথে দৈত্যের মতো উইয়ার্স দ্য স্কার্ফ। স্কার্ফ মানে শীতকালে তোমরা গালে যে মাফলার জড়াও, গলায় যে মাফলার জড়াও, সে মাফলারকে স্কার্ফ বলে। তো এই আমাদের ঝাউ গাছ বা ক্যাসুরিনা ট্রি, সে কিন্তু এই লতাটাকে মাফলারের মতো জড়িয়ে রেখেছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার্স, এবং ফুলগুলো ঝুলে রয়েছে এই ক্যাসুরিনা গাছ থেকে, এই ঝাউ গাছ থেকে ফুলগুলো ঝুলে রয়েছে। ফুলগুলো কী রঙের? ইন ক্রিমসন মানে গাঢ় লাল রঙের, ক্লাস্টার্স মানে থোকায় থোকায়, আঙুরের থোকা দেখেছো তো, সেই থোকাকে বলে ক্লাস্টার। আর এই ফুলগুলো একটা সিঙ্গেল সিঙ্গেল ফুল ঝুলছে না, সেগুলো থোকা থোকায় লাল রঙের ফুলগুলো ঝুলছে। অল দ্য বাউজ অ্যামাং, সমস্ত ডালাপালায়, বাউজ মানে ডালাপালা। তাহলে এই ক্যাসুরিনা গাছে যতগুলো ডালাপালা আছে, প্রতিটা ডালাপালা থেকে থোকায় থোকায় গাঢ় লাল রঙের ফুলগুলো নিচে ঝুলছে। হোয়ার অন অল ডে আর গ্যাদার বার্ড অ্যান্ড বি, হোয়ার অন মানে যে ক্যাসুয়ারিনা গাছটার উপরে, আমাদের এই প্রিয় ক্যাসুয়ারিনা গাছের উপরে, অল ডে সারাদিন ধরে, গোটা দিন ধরে, আর গ্যাদার বার্ড অ্যান্ড বি, পাখি এবং মৌমাছি এরা সকালে জড়ো হয় আমাদের এই ঝাউ গাছের উপরে। অ্যান্ড অফট, এই অফট বলতে অফন মানে প্রায়শই বা প্রায়। অ্যান্ড অফন অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, আর প্রায় রাতের বেলা এই বাগান কিন্তু প্লাবিত হয়, এই বাগানে মুখরিত হয় উইথ ওয়ান সুইট সং, একটা মিষ্টি মধুর গান, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটাকে দেখে মনে হয় বা শুনে মনে হয় ওই গানের কোনো শেষ নেই। একটা নিরন্তর গান, সীমাহীন গান, অনন্ত একটা গান শোনা যায় রাতের বেলা। তো কবি কী বলছেন? প্রায়শই এই বাগানের মধ্যে, এই ঝাউ গাছকে কেন্দ্র করে যে বাগানটা রয়েছে, সেই বাগানে রাতের বেলা প্লাবিত হয় একটা মিষ্টি মধুর গান, যে গানটা সীমাহীন মনে হয়, যেন সেই গানের কোনো শেষ নেই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, আর অন্ধকারে সেই গানটা গাওয়া হয় আমাদের গাছ থেকে, মানে কেউ না কেউ আমাদের গাছে বসে গান করছে। ওই ঝাউ গাছে অন্ধকারে রাতের বেলা কেউ না কেউ গান করছে, কে গান করছে বোঝা যায় না, কিন্তু অন্ধকার থেকে সেই গানটা বেরিয়ে আসে। হোয়াইল মেন রিপোজ, যখন মানুষেরা বিশ্রাম নেয়, রাতের বেলা কোনো মানুষ নিশ্চয় কীর্তন করবে না, তাই না? তারা বিশ্রাম নেবে, ঘুমাবে সারাদিন পরিশ্রমের পরে। তো মানুষ যখন ঘুমায়, সেই অন্ধকারে ঝাউ গাছের ডালা থেকে যেন সুরেলা একটা গান বেরিয়ে আসে। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন, আর ভোরবেলা সকালবেলা যখন প্রথমবার আমি ঘুম থেকে উঠে আমার জানলার পাল্লাটাকে খুলে দিই, কেসমেন্ট মানে জানলার পাল্লা, ওয়াইড ওপেন মানে খুলে হাঁ করে দিই, থ্রোন মানে খুলে ফেলা। তাহলে যখন সকালবেলা আমার জানলার পাল্লাটাকে আমি খুলে দিই, অ্যাট ডন, ভোরবেলা, সকালবেলা নয় ভোরবেলা, ডন মানে ভোর, ভোরবেলা ঘুম থেকে উঠে যখন আমি বেডরুমের জানলাটা খুলে দিই, সঙ্গে সঙ্গে আমার চোখ কিন্তু কার উপর গিয়ে পড়ে? অন্য কোনো দৃশ্যের উপর পড়ে না, কিন্তু সুন্দর এই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আমার গর্বের এই ক্যাসুয়ারিনা গাছ, ঝাউ গাছ, তার উপর গিয়ে আমার চোখটা পড়ে। মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, আমার চোখ আনন্দের সাথে গিয়ে পড়ে এই গাছটার উপরে, এই ক্যাসুয়ারিনা গাছটার উপরে, ঝাউ গাছটার উপরে। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার, কখনো কখনো বিশেষ করে শীতকালে, কারণ ঋতু পরিবর্তনের সাথে সাথে চিত্রপট একটু পরিবর্তন হয়, তো কখনো কখনো বিশেষ করে শীতকালে, অন ইটস ক্রেস্ট মানে এর একদম চূড়ায়, এই ঝাউ গাছের চূড়ায়, এ গ্রে বেবুন সিডস স্ট্যাচু লাইক অ্যালোন, একটা ধূসর কালারের বেবুন, বেবুন মানে একটা বানর জাতীয় প্রাণী, যেটা মেনলি আফ্রিকায় পাওয়া যায়,
তো সেই বানর জাতীয় বেবুন ধূসর কালারে সে কিন্তু বসে থাকে মূর্তির মতো, স্ট্যাচু লাইক, মানে মূর্তির মতো অ্যালোন একা বসে থাকে। তাহলে আমি যখন জানলা খুলে সকালবেলা এই ঝাউ গাছটার দিকে তাকাই, এই ঝাউ গাছে চূড়ায় দেখতে পাই একটা ধূসর বর্ণের বেবুন, মানে বানর জাতীয় প্রাণী, সে একা বসে আছে মূর্তির মতো, নড়ছে না। মনে প্রশ্ন জাগে, কী করছে রে বাবু ওখানে? আসলে সে সূর্যোদয় দেখছে। ওয়াচিং দ্য সানরাইজ, সে সূর্যোদয় দেখছে। হোয়াইল অন এ লোয়ার বাউজ, এ তো বসে আছে একদম উঁচু মগ ডালে, একদম উঁচু ডালে বসে আছে। আর নিচের যে ডালগুলো, নিচের যে ডালাপালাগুলো, সেই ডালাপালাগুলোতে কী হচ্ছে? হিজ পিউনি অফ স্প্রিং, তার ছোট ছোট বাচ্চাগুলো, পিউনি মানে ছোট ছোট, অফ স্প্রিং মানে বাচ্চাগুলো, সন্তান সন্ততি। তো সেই বেবুনের যে ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তারা লাফালাফি করছে এবং খেলছে। তাহলে সকালবেলা আমি কী দৃশ্য দেখতে পাই? না, আমার এই ঝাউ গাছে মগ ডালে বসে আছে বেবুন, সে মূর্তির মতো বসে আছে, সূর্যোদয় দেখছে। আর নিচের ডালাপালাগুলোতে তার ছোট ছোট বাচ্চাগুলো লাফাচ্ছে এবং খেলাধুলা করছে। দারুণ একটা দৃশ্য, মনকে কেড়ে নেওয়ার মতো দৃশ্য। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম সিনারি দেখলে কিন্তু মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে না এমন কে আছে বলো? আর এই প্রাকৃতিক সৌন্দর্যের টানেই তো আমরা গাছগাছালি দেখতে কখনো হিমালয় পর্বতে ছুটে যাই, বা কখনো কাশ্মীর যাই, সিমলা, কুলু, মানালি এসব জায়গায় ঘুরতে যাই। আবার কখনো কখনো আমরা সুন্দরবনে যাই, আবার কখনো তরাইয়ের জঙ্গল, টুয়ার্সের জঙ্গলকেও আমরা বাদ দিই না। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, এবং দূরে এবং কাছে সর্বত্রই, এভরিহোয়ার, কোকিলাস মানে কোকিল পাখিগুলো হেল দ্য ডে, গোটা দিনকে যেন স্বাগত জানাচ্ছে। এবং আমি সকালবেলা এখন জানলা খুলি, ঝাউ গাছে তাকিয়ে তো এই দৃশ্যটা দেখতে পাই, আর কান পেতে শুনতে পাই কোকিল পাখির ডাক, কোকিল পাখির গান, সুমধুর কণ্ঠস্বর যেন দিনকে স্বাগত জানাচ্ছে। হেল মানে এখানে ওয়েলকাম করা, স্বাগত জানানো। অ্যান্ড টু দেয়ার প্যাশ্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ, এবং প্যাশ্চার মানে তৃণভূমি, আর ওয়েন্ড মানে হেঁটে হেঁটে যাওয়া, আর স্লিপি কাউজ মানে ঘুম কাতুরে গরুগুলো। এবং সকালবেলা গ্রামাঞ্চলের সিনারি কী হয়, সিন আমরা কী দেখতে পাই? যে চাষিরা গরুগুলোকে হাঁটিয়ে হাঁটিয়ে মাঠে নিয়ে যাচ্ছে, লাঙ্গল করবে, চাষ করবে। তাই আমি জানলা খুলে দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাই গরুগুলো ঘুম কাতুরে চোখে তারা যেন আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে তাদের তৃণভূমিগুলোতে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক, এবং নিচে রয়েছে একটা বিশাল বড় জলাশয়, তার যে সেই ওই ঝাউ গাছের তলায় বিশাল বড় জলাশয় রয়েছে, আর সেই জলাশয়ে সেই ঝাউ গাছের ছায়া পড়ছে, কাস্ট মানে নিক্ষিপ্ত হচ্ছে। বাই দ্যাট হোর ট্রি, আর সেই ছায়াটা নিক্ষেপ করছে কে? সেই হোর ট্রি মানে প্রাচীন গাছ, অনেক বছরের পুরনো গাছ, তো সেই গাছ ছায়া নিক্ষেপ করছে সে বিস্তীর্ণ জলাশয়ে নিচে। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, আর সেই ছায়াটাও ভীষণ সুন্দর এবং বিশাল বড় প্রকাণ্ড ছায়া। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং, ওয়াটার লিলি মানে কি? শালুক ফুল বা শাপলা ফুল। সে শাপলা ফুলগুলো ফুটে উঠছে লাইক স্নো এনম্যাস্ট, তাদেরকে সাদা রঙের দেখতে কীরকম লাগছে? যখন বরফ এক জায়গায় অনেকগুলো জড়ো হয়ে যায়, স্নোফল হওয়ার পর যখন তুষারপাত এক জায়গায় জড়ো হয়ে যায়, এনম্যাস্ট মানে গাদা গাদায় এক জায়গায় জড়ো হয়ে যাওয়া, সেই বরফের স্তূপ বা তুষারের স্তূপ, তারই মতো সেই ওয়াটার লিলিগুলো মানে শাপলা ফুলগুলো ওই জলাশয়ে ফুটে ওঠে। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাসুরিনা টু মাই সোল। কিন্তু আমি এতক্ষণ এই ক্যাসুরিনা গাছের যে বিবরণ দিয়ে গেলাম, তোমাদের সকলে মনে হতে পারে যে ক্যাসুরিনা গাছ আমার কাছে এত প্রিয় কেন? নিশ্চয় তার এই চমৎকারিত্বের জন্য, নিশ্চয় তার এই অসম্ভব সৌন্দর্যের জন্য, নিশ্চয় তার এই অসাধারণ সৌন্দর্যের জন্য। কিন্তু তা নয়, ক্যাসুরিনা ট্রি, আমার বাড়ির সামনে থাকা এই ক্যাসুরিনা গাছ, এই ঝাউ গাছ নিঃসন্দেহে খুব সুন্দর, কিন্তু এই গাছটা আমার কাছে প্রিয় হয়ে আছে তার সৌন্দর্যের কারণে নয়। কিন্তু এই গাছটা যে আমার স্মৃতিতে এত জড়িয়ে আছে, আমার মনের এত কাছাকাছি বিরাজমান, তার কারণ অন্য জায়গায়, তার সৌন্দর্যের জন্য সে কিন্তু আমার মনের এত কাছে নয়। তাহলে কি কারণে এই ক্যাসুরিনা গাছ এত প্রিয় আমার কাছে? না, তার কারণ হচ্ছে বিনিথ ইট উই হ্যাভ প্লেড, কারণ এই গাছের তলায় আমরা খেলাধুলা করেছি, আমরা আমাদের শৈশব কাটিয়েছি, আমাদের শৈশবের আনন্দের দিনগুলো জড়িয়ে আছে এই গাছের তলায়। এখানে আমরা মানে কারা? আসলে কবিতা নিজের দাদা আর দিদির কথা বলছেন। 3 ভাই বোন মিলে শৈশবে বহুত দিন, অনেক দিন, দিনের পর দিন এই গাছের তলায় তারা খেলেছেন, খেলাধুলা করেছেন। 2 ইয়ার্স মে রোল, তারপরে হয়তো অনেকটা বছর পেরিয়ে গেছে। ও সুইট কম্পেনিয়ন্স, ওহে আমার মধুর সাথীরা, সাথীরা বলতে নিজের দাদাকে আর দিদিকে ডাকছেন তিনি, যে তার দাদা দিদি কিন্তু মারা গেছে, তাই তিনি স্মৃতিতে বিজড়িত হয়ে বলছেন ও সুইট কম্পেনিয়ন্স, ওহে আমার মধুর সাথীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স, আমি আমার গভীর ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবেসেছি। ফর ইয়োর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, শুধু তোমাদের কারণে এই গাছটা আমার কাছে চিরদিন প্রিয় হয়ে থাকবে। আমি যতদিন বাঁচবো তোমাদের কথা ভাববো, আর তোমাদের সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে, তোমাদের সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে এই গাছটার সাথে, তাই ততদিন তোমাদেরই কারণে এই গাছটা আমার কাছে প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি,
তোমাদের যে ছবিগুলো আমার মনের মণিকোঠায় রয়েছে, আমার মানসচক্ষুতে আমি তোমাদের ছবি দেখতে পাই, সেই ছবির সাথে মিশে গিয়ে এই গাছটাও আমার স্মৃতিতে বেঁচে থাকবে, আমার স্মৃতিতে বড় হতে থাকবে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, যতক্ষণ না কোনো গরম উষ্ণ চোখের জল আমার চোখটাকে আবছা না করে দেয়, ঝাপসা না করে দেয়। মানে আসলে পুরনো প্রিয়জন হারিয়ে যাওয়ার যখন স্মৃতি মনে পড়ে তখন চোখে জল চলে আসে, দৃষ্টিশক্তি আবছা হয়ে যায়, ঝাপসা হয়ে যায়। আর যতক্ষণ না সেই জল গড়িয়ে আমার দৃষ্টিকে ঝাপসা করে দেয় ততক্ষণ তোমাদের মুখের যে ছবিগুলো সেইগুলো কিন্তু সাথে সাথে এই গাছটাও থাকবে আমার স্মৃতিতে। হোয়াট ইজ দ্য ডার্জ লাইক এ মারমার দ্যাট আই হিয়ার, সেই ডার্জ মানে শোকগাথা, দুঃখের বিলাপের যে গান তাকে ডার্জ বলে। সেই বিলাপের গানের মতো গুনগুন, কি সেই গুনগুনটা আমি শুনতে পাচ্ছি, আমার কানে একটা গুনগুন আসছে, যেন মনে হচ্ছে শোকগাথার কোনো গুনগুন, বিলাপের কোনো গুনগুন, সেটা আমার কানে আসছে। সেটা কি? লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, যেন মনে হচ্ছে সমুদ্র আছড়ে পড়ছে, সমুদ্রে ঢেউ আছড়ে পড়ছে কোনো সিঙ্গেল বিচ মানে নুড়ি পাথরে ভরা সৈকত। এই সিঙ্গেল মানে নুড়ি পাথরে ভরা কোনো সৈকতে ঢেউ আছড়ে পড়ছে, তখন যে গুনগুন বেরিয়ে আসে, তখন যে শোকগাথার মতো গান বেরিয়ে আসে, সেরকম কিছুটা গান আমার কানে আসছে। সেটা কি? আসলে সেটা কি না, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট। আসলে ওটা হচ্ছে সে গাছের বিলাপের কথা। গাছ বিলাপ করছে, দুঃখ করছে, সেই দুঃখের সুরটা গানের মতো আসছে। অ্যান ইরি স্পিচ, একটা রহস্যময় অদ্ভুত একটা ভাষা। দ্যাট হ্যাপলি টু দ্য আনলোন ল্যান্ড মে রিচ, এই গানটাকে শুনে মনে হচ্ছে সম্ভবত, হ্যাপলি মানে পসিবলি, পারহ্যাপস সম্ভবত কোনো অজানা দুনিয়ায়, অজানা জগতে হয়তো পৌঁছে যাচ্ছে এই গানটা। এখানে অজানা দুনিয়া বলতে কোন দুনিয়ার কথা বলা হচ্ছে? এখানে অজানা দুনিয়া বলতে সেই দুনিয়াকে বলা হচ্ছে যেখানে আমাদের মৃত্যুর পরে সকলকে যেতে হবে। সেই মৃত্যুর পরের যে দুনিয়া, সেই দুনিয়াতেও আমার মনে হয় এই শোকগাথার গান, এই দুঃখের বিলাপের গান সেখানেও যেন পৌঁছে যাচ্ছে। আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, সেই যে অজানা দুনিয়া, মৃত্যুর পরের যে দুনিয়া যেখানে আমাদের সকলকেই যেতে হবে, তো সেই দুনিয়ায় সেই গানটা পৌঁছে যাচ্ছে। সেই দুনিয়া অজানা হতে পারে, অজানা বলা হচ্ছে কারণ আমরা জানি না ওই দুনিয়ায় কী হয়। হতে পারে সেটা অজানা, যদি তোমার শারীরিক চোখ দিয়ে, বেঁচে থাকার চোখ দিয়ে যদি দেখো সেটা অজানা, বাট ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, কিন্তু বিশ্বাসের চোখ দিয়ে দেখো, দিব্য চক্ষু দিয়ে দেখো, মনের চোখ দিয়ে দেখো, সেই দুনিয়া কিন্তু আমাদের সকলের চেনা। যাদের একটু আধটু ধর্মের বিশ্বাস আছে তারা বিশ্বাস করে বা মনের চোখে দেখতে পায় মৃত্যুর পরের সেই দুনিয়াটা কেমন। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার, আমি সেই কান্না, সেই ক্রন্দন অনেক দূর, ফার ফার অ্যাওয়ে, অনেক দূর দূর থেকে আমি শুনেছি সেই কান্না বা ক্রন্দনের আওয়াজ। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, দূরবর্তী কোনো দেশে বা অন্য যে কোনো দেশে গেছি, অন্য কোনো জায়গায় গেছি, দূরবর্তী হতে পারে, সেখানেও আমি সেই আওয়াজ শুনেছি। বাই মেনি এ শেল্টার বে, কোনো আশ্রয়যুক্ত কোনো উপসাগরে, সেখানেও আমি গান শুনেছি। হোয়েন স্লাম্বার ইন ইজ কেভ দ্য ওয়াটার রেথ, এই ওয়াটার রেথ মানে এক ধরনের জলে বসবাসকারী ভূত। সে জলে বসবাসকারী ভূত যখন তার গুহার মধ্যে বিশ্রাম নেয়, সেখানে শুয়ে থাকে। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর, যখন ঢেউগুলো মৃদুভাবে চুম্বন করে তাদের সে ঐতিহাসিক সৈকতকে, ঐতিহাসিক সমুদ্র তটকে যখন চুম্বন করে, অফ ফ্রান্স অর ইটালি, সে ফ্রান্সে হোক অথবা ইটালিতে হোক। বিনিথ দ্য মুন, চাঁদের তলায়। হোয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস সুন, যখন পৃথিবী আচ্ছন্ন হয়ে থাকে ওই স্বপ্নহীন মোহাচ্ছন্নতায়, স্বপ্নহীন মোহে যখন আচ্ছাদিত হয়ে থাকে পৃথিবী। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, আর প্রত্যেকবারে সেই মিউজিক উঠে আসে, মিউজিক শোনা যায়। বিফোর মাইন ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলাইম, তখনই আমার মনের যে অন্তর্দৃষ্টি সেটা একটা চরম রূপরেখা, একটা সর্বোৎকৃষ্টতা তৈরি করে আমার মনের মণিকোঠায়। মনের মণিকোঠায় তৈরি করে একটা সর্বোৎকৃষ্টতা। দায় ফর্ম, সেটা তোমারই একটা রূপ। ও ট্রি, ওহে গাছ, মানে কোন গাছকে বলা হচ্ছে? সেই ক্যাসুয়ারিনা ট্রিকে বলা হচ্ছে ওহে গাছ। অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, আমার যে শৈশবের যে সুখের যে আনন্দের সময়, প্রাইম মানে আনন্দের সেই মুহূর্তগুলো, আনন্দের বা সুখের যে টাইমগুলো শৈশবের, আই স দি, সেখানে আমি দেখেছিলাম তোমাকে। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার নিজের প্রিয় ভালোবাসার যে জন্মস্থান, জন্ম ভিটে বাড়ি, আমার যে বাড়ি যেখানে, সেই গ্রামে, সেই এলাকায় আমি তোমাকে দেখেছিলাম। দেয়ার ফর আই ফেন উড কনসিক্রেট এ লে, তাই আনন্দের সাথে আমি নিবেদন করছি, আমি উৎসর্গ করছি একটা গীতি কবিতা। ফেন মানে আনন্দ, কনসিক্রেট মানে হচ্ছে উৎসর্গ করা, তাই আনন্দের সাথে উৎসর্গ করছি আমি একটা গীতি কবিতা। আনটু দায় অনার, তোমার সম্মানে। এই দায় মানে হচ্ছে তোমার, এটা ওল্ড ইংলিশে এই সমস্ত ওয়ার্ডগুলো ইউজ হতো। পুরোনো দিনের ইংরেজি সাহিত্য যদি পড়ো সেখানে দায়, দি, এই কথাগুলো ইউজ হতো। আমরা একটু এখানে দায় পড়লাম, দায় মানে তোমার, দি মানে তোমাকে, দায় মানে তোমার, আনটু দায় অনার, আমি এই আনন্দের সাথে একটা গীতি কবিতা উৎসর্গ করছি তোমার সম্মানে। ট্রি, ওহে গাছ, বিলাভেড অফ দোজ হু নাও ইন ব্লেসড স্লিপ, আর তুমি ছিলে প্রিয় তাদের কাছে যারা এখন একটা আশীর্বাদ নিয়ে
চিরন্তন ঘুমে আচ্ছন্ন, তারা ঘুমে আচ্ছাদিত হয়ে আছে, মানে তারা মারা গেছে। ফর এভার, ফর আয় মানে ফর এভার, চিরদিনের জন্য, রিপোজ বিশ্রাম নিচ্ছে। মানে এখানে কবি কার কথা বলছেন? নিজের দাদা দিদির কথা বলছেন, তারা মারা গেছে মানে চিরদিনের জন্য তারা বিশ্রাম নিচ্ছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, ওরা যারা মারা গেছে তারা আমার কাছে আমার জীবনের থেকে বেশি প্রিয় ছিল, আমি তাদের আমার জীবন থেকে বেশি ভালোবাসতাম। অ্যালাস, কিন্তু হায় দুঃখের কথা, ওয়ার দে, তারা কিন্তু ছিল আমার কাছে আমার জীবনের থেকে বেশি প্রিয়, কিন্তু দুঃখের কথা তারা আজ আর নেই। মেস দাও বি নাম্বার হোয়েন মাই ডেজ আর ডান, একটা সময় আমিও মারা যাব, আমারও দিন শেষ হয়ে যাবে। আমার যখন দিন শেষ হয়ে যাবে আমি চাইবো যে তোমাকে গোনা হোক, তোমাকে গুনে নেওয়া হোক উইথ ডেথলেস ট্রিজ, সেই অমর গাছগুলোর সাথে। অমর গাছগুলোকে যখন গোনা হবে তখন তোমার নামটাও যেন তারই সাথে গোনা হয়। লাইক দোজ ইন বড়ডেল, সে বড়ডেলের গাছের মতো। বড়ডেলটা কি না, ইংল্যান্ডের একটা বিখ্যাত উপত্যকা যেখানে বিখ্যাত বিখ্যাত গাছগুলো রয়েছে। সেই বড়ডেল উপত্যকার গাছগুলো যেমন বিখ্যাত, সেই বিখ্যাত গাছগুলোর সাথে সাথে তোমার নামটা যেন সমচ্চারিত হয় এবং তুমিও যাতে বিখ্যাত হয়ে ওঠো। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার, এবং যে বড়ডেলের যে বিখ্যাত গাছগুলো যাদের সাংঘাতিক ডালাপালার তলায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, জড়ো হয়ে থাকে, পেল ফিয়ার ট্রেমলিং হোপ অ্যান্ড ডেথ অ্যান্ড দ্য স্কেলেটন, একটা লাইন ছাড়ছি, অ্যান্ড টাইম দ্য শ্যাডো, আসলে সেখানে বিবর্ণ হয়ে থাকে ভয় এবং সে কম্পমান আশা, মৃত্যু, তার সঙ্গে কঙ্কাল এবং নিরাশার ছায়া বা নিরাশার সময়। মাঝখানে এই লাইনটা ছাড়লাম কেন? আসলে ইনভার্টেড কমার মধ্যে যেটুকু দেওয়া আছে, ফিয়ার ট্রেমলিং হোপ অ্যান্ড ডেথ অ্যান্ড স্কেলেটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতার লাইন, ডাইরেক্ট এখানে তরুলতা দত্ত তুলে দিয়েছেন, তাই এটা ইনভার্টেড কমার মধ্যে আছে। আর এই লাইনটা কোথায় পাবে? সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পুরো কবিতাটাও যদি পড়তে চাও তাহলে তোমাকে এই ওয়েবসাইটে গিয়ে এই লগইন মানে এই অ্যাড্রেসটা তোমায় গুগলে গিয়ে পুট করলে তুমি সেখানে টোটাল কবিতাটা পাবে। তাই ইনভার্টেড কমার মধ্যে যেটুকু লাইন আছে এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লাইন, ডাইরেক্ট এই দুটো লাইনকে তরু দত্ত তার কবিতার মধ্যে তুলে দিয়েছেন। আসলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই বড়ডেল উপত্যকাকে নিয়ে, সেখানকার গাছের বিবরণ দিয়ে, সেখানে গাছের সৌন্দর্যকে বিবরণ দিয়ে তিনি একটা সুন্দর কবিতা লিখেছেন। সেই কবিতাতে বড়ডেল এই উপত্যকার যাবতীয় রূপকথার বর্ণনা সেখানে দেওয়া হয়েছে। তো সেখানকার দুটো লাইন এই দুটো, যে ওখানে যে গাছগুলো রয়েছে সে গাছগুলো যে ডালা, তার তলায় যদি তুমি বসো না, তো সেখানে বসলে তোমার মধ্যে ভয়, যে কম্পমান আশা, মৃত্যু, তার সঙ্গে তোমার কঙ্কাল বা তার সঙ্গে যে নিরাশার ছায়া, এগুলো ম্লান হয়ে যাবে। তুমি এতটাই আনন্দের জগতে বিরাজ করবে না, এই সাময়িক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিষাদ, হতাশা এগুলো তোমার মধ্যে থাকবে না, তুমি মুহূর্তের মধ্যে সবই ভুলে যাবে। এত সুন্দর সেই উপত্যকা। অ্যান্ড দো উইক দ্য ভার্স, এবার হতে পারে আমার কবিতা হয়তো দুর্বল, ভার্স মানে কবিতা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিখ্যাত লোক, তাঁর কবিতা হয়তো জগৎ জোড়া বিখ্যাত, আমার কবিতা হয়তো তার তুলনায় দুর্বল হতে পারে। দ্যাট উড দাই বিউটি ফেন, কিন্তু যে সৌন্দর্য হয়তো আমার কবিতা সৌন্দর্যের দিক থেকে হয়তো হার মানতে পারে, বা দ্যাট উড দাই বিউটি ফেন ও ফেন রিহার্স, কিন্তু আমার এই কবিতা তোমার যে সৌন্দর্য তাকে আনন্দের সাথে বারবার পুনরাবৃত্তি করবে, রিহার্সাল করবে, রিহার্স করবে, সবার মনে বারবার করে একটা উৎসাহ জাগাবে। এই তোমার যে সৌন্দর্যের বিবরণ আমার কবিতা বারবার দিতে থাকবে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স, অবলিভিয়ান মানে বিস্মৃতি, মানে ভুলে যাওয়ার দুনিয়া। তো ভুলে যাওয়ার যে অভিশাপ, সেই অভিশাপ থেকে যেন আমার কবিতার দ্বারা সৃষ্ট এই ভালোবাসা তোমার জন্য, এই ভালোবাসা যেন তোমাকে সেই ভুলে যাওয়ার অভিশাপের হাত থেকে বাঁচায়। মানে এমন হোক আমার কবিতা যেন মানুষ প্রচুর পড়ে এবং প্রচুর পড়ে যেন তোমাকে এত বেশি করে মনে রেখে নেয়, যেন ভুলে যাওয়ার জগতে তুমি যেন কোনোভাবেই প্রবেশ করতে না পারো, ভুলে যাওয়ার দুনিয়া থেকে তুমি যেন বেঁচে থাকতে পারো। তুমি মানুষের জীবনে, মানুষের স্মৃতিতে, মানুষের মনের মণিকোঠায় তুমি যেন চিরজীবন অমর হয়ে থাকতে পারো। তো আমি তোমাকে উৎসর্গ করে এই কবিতা লিখলাম। আসলে এইখানে তরু দত্ত এখানে কবিতা লেখা শেষ করছেন, কিন্তু তার যে প্রথম প্রচেষ্টা, এই তার বাড়ির সামনে থাকা এই ঝাউ গাছ, যার সঙ্গে তার এত স্মৃতি জড়িয়ে আছে, যে গাছটাকে তিনি অমর করতে চেয়েছেন, প্রাথমিকভাবে দেখতে গেলে তিনি কিন্তু তার চেষ্টায় সফল। তাই সুন্দরভাবে প্রকৃতি প্রেমের এই কবিতা আমাদের সামনে তুলে ধরেছেন গীতি কবিতার স্টাইলে, এবং তার এখানে উদ্দেশ্য সার্থক এবং তিনি প্রকৃতিই সফল তার এই উদ্দেশ্যে।